আসসালামু আলাইকুম। আজকে উইন্ডিং আপ অফ এ কোম্পানি অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 1984 অনুযায়ী ডিসকাশন করব এবং যদিও নতুন যে অ্যামেন্ডমেন্ট এসছে আমাদের কোম্পানি আইনে, সেই কোম্পানি আইনেও কিন্তু খুব একটা উইন্ডিং আপ সংশ্লিষ্ট বিষয়ে খুব একটা চেঞ্জ আসেনি। এনিওয়ে, আমরা এখানে দেখব হোয়াট ইজ উইন্ডিং আপ। উইন্ডিং আপ বলতে আমরা কি বুঝি? উইন্ডিং আপ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গুটিয়ে ফেলা, শেষ করে ফেলা, টার্মিনেশন, অবসায়ন। এই শব্দগুলোও কিন্তু মূলত এর সিনোনিমাস শব্দ হিসেবে ইউজ করা হয়। এই প্রক্রিয়ায় কোম্পানির অ্যাসেট লিকুইডেশনের মাধ্যমে কোম্পানির লায়াবিলিটি পরিশোধ করা হয়। সংশ্লিষ্ট আহ, যে যারা এই কর্তৃপক্ষ আছে তারা এই হিসাব করে, অর্থাৎ যিনি লিকুইডেটর থাকেন তিনি হিসাব করে দেখেন যে লাইবিলিটি, অর্থাৎ একটা কোম্পানির অ্যাসেট লিকুইডেশন করে সেখান থেকে লাইবিলিটি পেমেন্ট করার পর যে অংশটি থাকে সেটি মূলত হচ্ছে কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডারদের মাঝে তাদের শেয়ার হোল্ডিং এর রেশিও অনুযায়ী বন্টন করা হয় এবং এভাবেই এই বন্টনের মাধ্যমে, বন্টন প্রক্রিয়া শেষ হওয়ার মাধ্যমে ওই কোম্পানিটির লিগ্যাল এন্টিটি বা আইনগত সত্তার অবসায়ন ঘটে। সো এটি একটি খুবই সাধারণ নলেজ, আমরা সবাই জানি, বাট এর আইনগত ভিত্তি এবং কিছু জেনারেল পারসেপশন নিয়ে আজকের প্রথম ভিডিও। সম্ভবত এখানে 4টি ভিডিও করতে হতে পারে। সো কেন? এর কারণ হচ্ছে আমরা উইন্ডিং অ্যাপের কিছু জেনারেল পারসেপশন আছে যে কোম্পানি নিজে করতে পারে উইন্ডিং অ্যাপের পিটিশন বা অ্যাপ্লিকেশন, ক্রেডিটাররা করতে পারে, শেয়ার হোল্ডাররা করতে পারে। শেয়ার হোল্ডারের ভিতরে আবার সাধারণ শেয়ার হোল্ডার অথবা প্রেফার্ড শেয়ার হোল্ডার আছে, তারা করতে পারেন। কোম্পানির যদি কোনো পটেনশিয়াল ক্লায়েন্ট যারা ক্রেডিটর হবেন এবং তাদের সাথে যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু থাকে সেইখান থেকে আসতে পারে। কোম্পানির রেজিস্ট্রার এটিকে করতে পারেন, লিকুইডেটর নিয়োগের মাধ্যমে হতে পারে এবং পার্সন অথরাইজ অন বিহাফ অফ দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট কোনো কোনো ক্ষেত্রে আমরা রিসেন্টলি দেখেছি বিভিন্ন কোম্পানির অবসায়নের জন্য গভর্নমেন্ট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এটি কিন্তু একদম জেনারেল পারসেপশন, খুবই সাধারণ ধারণা। এর বাইরে আমি কোম্পানি অ্যাক্টের বেসিস, যেটি আমাদের জন্য খুবই জরুরি, আইনের ব্যাখ্যায় আমি এর পরে চলে যাচ্ছি। সো উইন্ডিং আপ মূলত এটিও একটি জেনারেল পারসেপশন যে কম্পালসারি উইন্ডিং আপ হয়, আর একটা হচ্ছে যে ভলান্টারি উইন্ডিং আপ হয়। যেটি কম্পালসারি উইন্ডিং আপ এটি অনেক সময় আদালত ম্যান্ডেটরি করে দেয় কোনো কোনো ক্ষেত্রে, আমি কয়েকটি ক্ষেত্র এখানে মেনশন করে দিব। আর ভলান্টারি উইন্ডিং আপ ইজ বেসিক্যালি আমি যেটি বললাম যে মেম্বারদের হতে পারে, অর্থাৎ শেয়ার হোল্ডারদের প্রেফারেন্স এবং হচ্ছে জেনারেল শেয়ার হোল্ডার, কমন শেয়ার হোল্ডার অথবা ক্রেডিটরদের মাধ্যমে হতে পারে। এটিও কিন্তু একটি অত্যন্ত সাধারণ ধারণা। বাট এবার আমি যেটি ডিসকাশন করব সেটি হচ্ছে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 234 ধারা অনুযায়ী বলা হচ্ছে যে 3 প্রক্রিয়ায় সাধারণত অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, আপনারা সেকশনটা খুলে দেখতে পারবেন, 3টি প্রক্রিয়া উইন্ডিং আপ হতে পারে। প্রথমটিকে বলা হচ্ছে আদালতের মাধ্যমে উইন্ডিং আপ, যেটি আজকে আমরা মূলত ডিসকাশন করব। এরপরে আরেকটা উইন্ডিং আপ আছে, সেটা হচ্ছে যে কোম্পানির সদস্য বা ক্রেডিটরগণ কর্তৃক ভলান্টারি উইন্ডিং আপ। এবং শেষে আরেকটা আছে যে আদালতের মাধ্যমে নয় কিন্তু আদালতের সুপারভিশনে উইন্ডিং আপ হয়, সেটির প্রক্রিয়া কিছুটা আদালতের মাধ্যমে উইন্ডিং আপের সাথে ডেভিয়েশন আছে, সেটি নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় আদালতের মাধ্যমে উইন্ডিং আপ। এখন আদালতের মাধ্যমে উইন্ডিং আপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি যে আদালত উইন্ডিং আপ পিটিশন উপস্থাপনের সাথে সাথেই কোম্পানির উইন্ডিং আপ প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিবেচনা করা হয়। কোম্পানির কোনো সদস্য অথবা সদস্য কর্তৃক নিয়োজিত কোনো অ্যাটর্নি বা লয়ার, কোম্পানির ক্রেডিটর বা কোম্পানি নিজে, অনেক ক্ষেত্রে কারোর দরকার নেই, কোম্পানি নিজে মনে করছে যে আমি এটি উইন্ডিং আপ করব, তখন তার যে কম্পিটেন্ট অথরিটি আছে তাদের সাইনকৃত ডকুমেন্টের মাধ্যমেও কিন্তু আমরা উইন্ডিং আপ পিটিশন আদালতে উপস্থাপন করতে দেখে থাকি। সো এখানে আমরা যদি বলি একটা কেস রেফারেন্স নিয়ে ডিসকাশন করব, আমি মূলত এই ডিসকাশনগুলো একদম প্র্যাকটিক্যালি করার চেষ্টা করছি এবং যারা কোম্পানি আইনের প্র্যাকটিস করেন এবং বিভিন্ন কোম্পানির সেক্রেটারিয়াল ডিভিশনে কাজ করেন, আমি বাংলাদেশের অনেক গ্রুপ অফ কোম্পানিজ বিভিন্ন সময় তারা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন বিজনেসের চিন্তা করে বিভিন্ন কোম্পানি করে থাকে এবং কোম্পানি করার আগে তারা অনেকেই বুঝতে পারেন না যে কোম্পানির অবসায়ন বা কোম্পানির উইন্ডিং আপ বা টার্মিনেশন এটি কিন্তু খুবই একটা সময় সাপেক্ষ এবং কিছুটা আপনার আইনের বাধ্যবাধকতার ভিত্তিতে যেতে হয়। সে কারণে একটা কোম্পানি ওপেন করার আগে আপনাদেরকে 3বার চিন্তা করা উচিত, কারণ এটি উইন্ডিং আপ প্রক্রিয়াটা এত সহজ নয়। এনিওয়ে, এখানে আমি একটা উইন্ডিং আপের এক্সেপশন বলছি যে কোনো অ্যাটর্নি কর্তৃক উইন্ডিং আপ পিটিশন যখন আপনি উপস্থাপন করবেন তবে অবশ্যই ওই নিয়োগকারী অর্থাৎ ওই বোর্ডের থেকে ওই লয়ারকে
তাকে কিন্তু সুস্পষ্টভাবে একটা চিঠি দিতে হবে যে দিস লয়ার অর দিস অ্যাটর্নি ইজ basically assigned to submit or petition to the court for winding up. অর্থাৎ আদালতে উইন্ডিং আপ আবেদন বা পিটিশন উপস্থাপনের জন্য যে লয়ারকে আপনি নিয়োগ করবেন তাকে কিন্তু আপনি প্রপারলি অথরাইজ করতে হবে। এটি একটি ডিসকাশন। সেকেন্ড একটা কেস রেফারেন্স, এটি খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। কোম্পানির একজন সদস্য অর্থাৎ মেম্বার তার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে তার ওয়াইফ হচ্ছে শেয়ার হোল্ডার হয়েছেন। সো ওয়াইফ এসে বিজনেসের সম্পর্কে তার কিছু সমস্যা ছিল এবং তিনি যেটি করলেন যে কিন্তু তার নাম রেজিস্টার অফ মেম্বার, যেটা কি হচ্ছে সদস্য বইতে অন্তর্ভুক্তি হওয়ার আগেই আদালতে উইন্ডিং আপ পিটিশন করেন। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই যে বাংলাদেশে যারা কোম্পানি আইন নিয়ে কাজ করেন, যারা প্র্যাকটিস করেন, বিভিন্ন প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানিতে কাজ করছেন, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা বুঝতে পারেন না যে এই যে রেজিস্টার অফ মেম্বার অর্থাৎ কোম্পানি অ্যাক্টের 34তম সেকশনে ক্লিয়ারলি বলা আছে যে আপনাকে হচ্ছে যে রেজিস্টার অফ মেম্বারের নাম ঢুকাতে হবে। এটি না ঢুকানোর কারণে অনেক সমস্যা হয়, সেটির উদাহরণ এখানে দিচ্ছি যে ওই সদস্য অর্থাৎ ওই শেয়ার হোল্ডারের মৃত্যুর পর তার ওয়াইফ ইনহারেন্টলি মানে ইনহারেট করেছেন, উত্তরাধিকার সূত্রে শেয়ারের ওনারশিপ ক্লেম করছেন, বাট মেম্বার অফ রেজিস্টারে বা সদস্য বইতে কোনো কারণে তার নামটা উঠানো হয়নি প্রপারলি অথবা ডিলে করা হয়েছে। এই উঠানোর আগেই উনি আদালতে রিট পিটিশন করলেন যে উইন্ডিং আপের জন্য একটা পিটিশন উপস্থাপন করলেন। আদালত পিটিশনটি প্রিম্যাচিউরড বলে খারিজ করে দেন, অর্থাৎ এটিকে প্রিম্যাচিউরড অর্থাৎ এখনো এটি অ্যাপ্লিকেবল না বলে আদালত খারিজ করে দেন। কোনো ব্যক্তি বা ব্যক্তির নাম সদস্য বইতে অন্তর্ভুক্তির পূর্বে তিনি কোম্পানির সদস্য বলে বিবেচিত হতে পারেন না, তাই তিনি কোম্পানির উইন্ডিং আপ পিটিশনে উপস্থাপনের অধিকারী নন। এখানে আপনারা দেখেন যে একটা যখন একজন লোক ব্যক্তি মৃত্যু হয় তখন কিন্তু তার সাকসেশন যে আইনের যেখানে সাকসেশনের অনেকগুলো কোর্ট কেসের মাধ্যমে আসতে হয় যে তিনি লিগ্যাল সাকসেসর কিনা, উত্তরাধিকার কিনে, এটি প্রমাণ করার পরে আপনার এই যে পরবর্তীকালে ট্রান্সমিশন হয়, এই ট্রান্সমিশনটা প্রপারলি হওয়ার আগেই এটা করা যাবে না। অন্যভাবে আমরা বলতে পারি যে আমরা সময় শেয়ার ট্রান্সফার করি 117 সাইন করে মনে করে ফেলি যে এটি হয়ে গেছে, কিন্তু মূলত 117 সাইন করার সাথে সাথে আপনাকে একটা আমুক্তনামা অথবা একটা আপনাকে একটা আলাদা এফিডেভিট দিতে হয়, আপনাকে একটা আলাদা তথ্য দিতে হয় সঙ্গে আপনার নির্দিষ্ট একটা প্রেসক্রাইব ফর্মে, এবং এরপরে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির অফিসে যেটা আপনাকে সার্টিফাই করতে হয় যে আপনি হচ্ছে দাতা এবং গ্রহীতাকে এটা দিচ্ছেন। সো এটি করার আগে, অ্যাপ্রুভ হওয়ার আগে এবং রেজিস্টার অফ মেম্বার অর্থাৎ সদস্য বই অন্তর্ভুক্তির পূর্বেই আমরা অনেক সময় এই কোম্পানির ওনারশিপ ক্লেম করি, এটি কিন্তু আসলে আইনের দৃষ্টিতে যথাযথ নয়। এরপরে আরেকটা কেস রেফারেন্স দিতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে শ্রমিক ইউনিয়ন অর্থাৎ একটা কোম্পানির যে আমরা ট্রেড ইউনিয়ন থাকে, ট্রেড ইউনিয়ন কিন্তু নরমালি কিন্তু একটা কোম্পানির অবসায়নের জন্য রিট পিটিশন উপস্থাপন করতে পারে না। এটি হচ্ছে আইনে আমরা দেখেছি যে এখানে আদালত কর্তৃক বা আদালতের সুপারভিশনে অথবা কোম্পানির শেয়ার হোল্ডার অথবা যারা হচ্ছে আপনার ক্রেডিটর তাদের মাধ্যমে উপস্থাপন করতে হয়, কিন্তু আমরা দেখেছি যে ট্রেড ইউনিয়ন কিন্তু এই আইনের ভিতর নয়। তবে এক্সেপশনালি ইন্ডিয়ান, আমাদের দেশের ক্রেস্ট রেফারেন্স এটি আমি পাইনি, আমি একটি ভিডিও এবং একটা ক্রেস্ট রেফারেন্স থেকে দেখেছি যে ইন্ডিয়ান কোম্পানি, একটা কোম্পানির শ্রমিকদের সহিত একটা তার চুক্তি ছিল যে তাদের বেতন প্রপারলি পে করা হবে এবং পে না করতে পারলে প্রয়োজনে কোম্পানি বিক্রি করে হলেও তাদের স্যালারি বা ওয়েজেস পেমেন্ট করা হবে, এরকম চুক্তি ছিল। এবং একই সঙ্গে এটি শুধু একমাত্র কারণ নয়, আদালত আরেকটি জিনিস বিবেচনা করেছেন, সেটি হচ্ছে একই সাথে কোম্পানির ব্যবসা কার্যক্রম 8 বছর বন্ধ ছিল। এই দুটি কারণ বিবেচনা করে আদালত এই কোম্পানির অবসায়ন বা উইন্ডিং আপের আদেশ প্রদান করেন। তার মানে এখানে শ্রমিক ইউনিয়নের, ট্রেড ইউনিয়নের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি বলেই কিন্তু শুধুমাত্র এখানে কিন্তু আদালত আদেশ প্রদান করেনি। আদালত এটিও দেখেছেন যে এই শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি, সঙ্গে 8টি বছর কনজিকিউটিভলি এই বিজনেস বন্ধ ছিল, ফলশ্রুতিতে কোম্পানির উইন্ডিং আপের জন্য আদালত আদেশ দেন। এটি আর একটা কেস রেফারেন্স হিসেবে আপনাদের সাথে শেয়ার করলাম। এবার হচ্ছে আদালত সাধারণত স্বপ্রণোদিত হয়ে কোম্পানি উইন্ডিং আপের আদেশ প্রদান করতে পারে না, এটি আমাদের মাথায় রাখতে হবে। কোনো আদালত কিন্তু সুমোটো হয়ে বা যেটাকে স্বপ্রণোদিত হয়ে কিন্তু এখানে কিন্তু কখনোই আপনার আদালত প্রদান করে থাকেন না। জেনারেলি আদালত কর্তৃক কোনো কোম্পানির বিলুপ্তি হতে হলে কোম্পানির স্পেশাল রেজুলেশন, মানে সাধারণ শেয়ার হোল্ডাররা একটা
স্পেশাল রেজলিউশন নেবেন। স্পেশাল রেজলিউশনের ক্ষেত্রে আমরা জানি যে ইজিএম করতে হয় এবং সেই ইজিএম এর 21 দিনের নোটিশ থাকতে হয় এবং সেই রেজলিউশনে 3/4 মেজরিটিতে অনুমোদিত হতে হয়। অর্থাৎ একটা কোম্পানির সাধারণ শেয়ার হোল্ডাররা যদি চান যে তার কোম্পানি অবসায়ন হবেন, তবে অবভিয়াসলি একটা ইজিএম আয়োজন করতে হবে, এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং। সেই মিটিং এর 21 দিনের নোটিশ, ক্লিয়ার নোটিশ থাকতে হবে এবং 3/4 মেজরিটিতে এটিকে অনুমোদন করতে হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, কোম্পানির সদস্যগণ কর্তৃক স্বেচ্ছায় উইন্ডিং আপ প্রক্রিয়া চলমান থাকা অবস্থায়ও কোম্পানি স্পেশাল রেজলিউশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ পূর্বক উইন্ডিং আপ পিটিশন আদালতে উপস্থাপন করতে পারেন। অর্থাৎ আমি যে এখানে বলেছিলাম যে 3টা কোম্পানি অ্যাক্টের, ধরেন আমি বলছিলাম এরকম যে কোম্পানি তার সদস্যরা স্বেচ্ছায় ভলান্টারি উইন্ডিং আপ প্রক্রিয়া শুরু করেছেন, এই প্রক্রিয়া চলাকালীন সময় মনে হচ্ছে না আদালতের মাধ্যমে উইন্ডিং আপ করা প্রয়োজন, সেরকম ক্ষেত্রেও কিন্তু এটি করা সম্ভব। সেই কথাটা এখানে বললাম যে এটি কিন্তু আইনের অ্যালাউ করা আছে। হ্যাঁ, সো এটি আমরা দেখতে পেলাম। এরপরে আরেকটা বিষয় আছে, আদালতে উইন্ডিং আপ আদেশ প্রদান করতে পারেন। এবার হচ্ছে আগেরগুলো বলেছিলাম যে ভলান্টারি লেভেলে কি হতে পারে, বাট আদালত কিন্তু কোন কোন জায়গায় আদেশ প্রদান করতে পারে। কোন কোন জায়গায়, তার প্রথমটি আমি বলছি। প্রথম কারণটা হচ্ছে আদালত উইন্ডিং আপের আদেশ প্রদান করতে পারেন যদি কোম্পানি নির্দিষ্ট সময় স্ট্যাটুটরি মিটিং আয়োজনের অনুষ্ঠানের এবং ব্যর্থ হন এবং তার প্রতিবেদন প্রদানে ব্যর্থ হন। অর্থাৎ এখানে এটা ক্লিয়ার বলি, যে সকল কোম্পানির জন্য কোম্পানিজ অ্যাক্ট 1994 এর সেকশন 83 83 ধারা অনুযায়ী স্ট্যাটুটরি মিটিংটা আয়োজন করা ম্যান্ডেটরি, এবং আমরা জানি স্ট্যাটুটরি মিটিং আয়োজন করার জন্য কোম্পানি কার্যক্রম শুরুর 30 দিন থেকে 180 দিন, অর্থাৎ 1 মাস থেকে 6 মাসের ভিতরে, 1 মাসের পরের থেকে, অর্থাৎ 1 মাস শেষ হয়ে গেল, দ্বিতীয় মাসের শুরু থেকে 6 মাসের ভিতরে স্ট্যাটুটরি মিটিং করতে হয় এবং তার একটা 21 দিনের ক্লিয়ার নোটিশ দিয়ে এখানে কিন্তু সবাইকে ডাকতে হয়, সাধারণ শেয়ারহোল্ডারদের, এবং এই স্ট্যাটুটরি মিটিং এর কিন্তু একটা মিটিং মাইনার্স জমা দিতে হয়। এই কাজগুলো যদি করতে কোনো কোম্পানি ব্যর্থ হয়, যাদের জন্য এটি করা ম্যান্ডেটরি, তারা যদি করতে ব্যর্থ হয়, তখন কিন্তু আদালত হচ্ছে এখানে কিন্তু উইন্ডিং আপের আদেশ প্রদান করতে পারেন। এটি হলো নাম্বার 1। সেকেন্ড, আমরা বলতে পারি কোন প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হ্রাস হয়ে যদি 2 জনের কম হয়ে যায়, অর্থাৎ আমরা জানি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার সংখ্যা হতে হবে 2 থেকে 50। যদি কোনো কারণে শেয়ার হোল্ডার সংখ্যা 1 জনে হয়ে যায়, অর্থাৎ 2 জন শেয়ার হোল্ডার ছিল, কোনো কারণে একজন চলে গেছেন বা এবং একজন মারা গেছেন, তার সাকসেসর নেই, অথবা চলে গেছেন, এটাই আমি যদি বলি, তখন কিন্তু যেহেতু 1% কোম্পানি ওপিসি হিসেবে রেজিস্ট্রেশন হয়নি, হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তখন কিন্তু তাদের এটাকে আদালত উইন্ডিং আপ করতে পারে। তবে যেহেতু নতুন ওপিসি আসছে, তখন কিন্তু এখানে সুযোগ থাকবে যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট থাকলে ওই কোম্পানিটা ওপিসির আন্ডারে রেজিস্ট্রেশন যেতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা যদি 7-এর নিচে চলে আসে এবং সেটা যদি প্রাইভেটে কনভার্ট না করা হয়, তখন কিন্তু সেই জায়গায়ও কিন্তু আদালত উইন্ডিং আপের আদেশ দিতে পারেন। অর্থাৎ আমি কি বললাম, এখন যেহেতু ওপিসি কোম্পানি আসছে, যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা 2-এর নিচে আসে বা 1 জন হয়ে যায়, তখন ওপিসিতে কনভার্ট করার প্রক্রিয়া যথাযথভাবে পালন করা ছাড়া যদি তারা না করতে চায়, তাহলে উইন্ডিং আপের আদেশ আদালত দিতে পারেন। আবার যদি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা, যেখানে আমরা জানি 7 থেকে ম্যাক্সিমাম আনলিমিটেড শেয়ার হোল্ডার হতে পারে, এই 7-এর নিচে যদি চলে আসে এবং সেই জায়গায় যদি তারা এটাকে প্রাইভেটে কনভার্ট করার উদ্যোগ না নেন, তাহলেও কিন্তু আদালত উইন্ডিং আপের আদেশ প্রদান করতে পারেন। এরপরে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে কোম্পানির 1 বছরের মধ্যে ব্যবসা কার্যক্রম আরম্ভে ব্যর্থ হলে, তখন কিন্তু আদালত কিন্তু উইন্ডিং আপের আদেশ প্রদান করতে পারেন। যদিও এই 1 বছরের ব্যবসা শুরু করার যে কথা এখানে বলা আছে, তার কিছু ব্যত্যয় আছে, অর্থাৎ উদ্দেশ্য যদি সৎ হয় এবং যদি কোনো লজিক্যাল কারণে 1 বছর পার হওয়ার পরেও ব্যবসা শুরু করতে না পারেন, তাহলে কিন্তু আদালত সাধারণত এই ধরনের আদেশ দিয়ে থাকেন না, সেরকম আমি এখানে বলে দিচ্ছি। তবে এরূপ ব্যর্থতার পেছনে কোনো যৌক্তিক কারণ আছে, অর্থাৎ 1 বছরে ব্যবসা শুরু করতে পারেন নাই, বাট কোনো লজিক্যাল কারণ আছে, তখন কিন্তু আদালত উইন্ডিং আপের আদেশ সাধারণত দিয়ে থাকেন না। একই সাথে কোম্পানির ব্যবসা আরম্ভ সদিচ্ছাটা আছে, তাও হচ্ছে ভালোভাবে বিবেচনা করা হয়। এখন আপনি 1 বছর আপনি কার্যক্রম শুরু করতে পারলেন না, আদালত একদম চোখ বুঝে কিন্তু উইন্ডিং আপের আদেশ দিবেন না। সাধারণত দেখার চেষ্টা করবেন, জাস্টিফাই করবেন যে তাদের বোনাফাইড ইন্টেনশন, তাদের একটা প্রপার ইন্টেনশন আছে কিনা টু স্টার্ট দিস বিজনেস। একই সাথে কোম্পানির ব্যবসা আরম্ভ সদিচ্ছাটা আছে কিনা এটা বিবেচনা করা হয়। কোম্পানি কর্তৃক ব্যবসা আরম্ভ হওয়ার সদিচ্ছা থাকলেও অথবা রিজনেবল হোপ থাকলে এরূপ ব্যর্থতাজনিত কারণে কোম্পানি উইন্ডিং আপের আদেশ সচরাচর প্রদান করা হয় না। অর্থাৎ যে আপনি বিজনেস এখন করছেন না, 1 বছর হয়ে গেছে, এখন শুরু করতে পারেন না, এবার সামনে করবেন, এরকম রিজনেবল হোপ আছে, তাহলে কিন্তু আদালত কোনো কারণে এই উইন্ডিং আপের আদেশ দিয়ে দেন না।
কোন হোল্ডিং কোম্পানির ব্যবসা কার্যক্রম বন্ধ থাকলেও এর সাবসিডিয়ারি কোম্পানি সমূহ পূর্বের ন্যায় যদি ব্যবসা কার্যক্রম নিয়োজিত থাকেন তবে হোল্ডিং কোম্পানির ব্যবসা কার্যক্রম বন্ধ রয়েছে এই যুক্তিকে উইন্ডিং আপের আদেশ প্রদান করবেন না। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমরা যারা অডিটর বা আমরা যারা সিএ প্র্যাকটিস করি বা আমরা যারা আইএফআরএস মেনটেন করি আমরা জানি যে গোয়িং কনসার্ন একটা ইস্যু আছে। তো এখানে একটা ইন্টারেস্টিং, অনেক অডিটররা এই জিনিসটা হয়তো খেয়াল করেন না, আমি অনেক ডিসকাশনে দেখেছি, সেটি হচ্ছে যে কোম্পানি অ্যাক্ট কিন্তু এখানে অনেক প্রিভিলেজ পায়, অনেক সময় লোকাল ল হিসেবে এখানে প্রিভেইল করে। সেখানে বলা আছে যে একটা কোম্পানি হোল্ডিং কোম্পানি করলো, তার 3টা সাবসিডিয়ারি কোম্পানি আছে, 3টা সাবসিডি কোম্পানি কিন্তু ব্যবসা ভালো চলছে, বাট হোল্ডিং কোম্পানি শুধু হোল্ডিং কোম্পানি, কোনো ব্যবসা পার্টিকুলার ব্যবসা নেই, গ্রুপ অফ কোম্পানিজ করে রাখে, গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড, যেমন রহিম আফরোজ হোল্ডিং লিমিটেড, সুপারস্টার হোল্ডিং লিমিটেড, কল্লোলের হয়তো সুপারস্টার লিমিটেড নামে একটা কোম্পানি করা হচ্ছে যেটি অন্য কোম্পানির হোল্ডিং কোম্পানি, মোর দ্যান 50% হোল্ডিং আছে। তো সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার ওই কোম্পানিটার ব্যবসায়িক কার্যক্রম না থাকলেও সাধারণত আদালত কিন্তু ওই প্যারেন্ট কোম্পানিকে কিন্তু উইন্ডিং আপের আদেশ দেন না। কেবলমাত্র উইন্ডিং আপের আদেশ জাস্টিফাই করতে পারে যখন কোম্পানির দৈন্যদশা কাটিয়ে ওঠার কোনো রিজনেবল হোপ থাকে না। উদাহরণ হিসেবে বলা যায়, খনিজ সম্পদ উত্তোলনের উদ্দেশ্যে একটি কোম্পানি গঠন করা হলো, পরবর্তীকালে প্রকল্প খননের পরে কোনো খনিজ সম্পদ আবিষ্কার হলো না, অথবা কোন একটা পার্টিকুলার মেশিনের আবিষ্কার করে আপনি একটা প্যাটেন্টের আবেদন করে একটা কোম্পানি করলেন, পরবর্তীকালে এই প্যাটেন্টটা আপনি পেলেন না। তাহলে এখানে দুটি উদ্দেশ্য বলে দিচ্ছি যে আপনি উইন্ডিং ব্যবসা শুরু করছেন কিন্তু রিজনেবল হোপ নাই। কিরকম? উদাহরণ হিসেবে বলতে পারি যে আপনি খনিজ সম্পদ, আমাদের জানি যে সাংভু, আমাদের সমুদ্র পাশে বিভিন্ন ব্লক আছে, গ্যাসের ব্লক, আপনি একটা কোম্পানি করে গভর্নমেন্টের থেকে পিপিপি তে অথবা নিজেই আপনি এটা টেন্ডারে অকশনে এটা নিয়ে নিলেন, কিন্তু পরবর্তীকালে দেখলেন যে এখানে আসলেই কোনো গ্যাস উঠবে না, তখন এই কোম্পানি কিন্তু যদি দীর্ঘ সময় উইন্ডিং আপের বাইরে রাখা যাবে না, তাদের উইন্ডিং আপ করতে হবে। অথবা আপনি একটা অটোমেটেড মেশিন করলেন যেটা প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করেছেন, ওই মেশিনটা আর চলবে না, অথবা প্যাটেন্টটা নামঞ্জুর হলো, এটা রেজিস্টার অফ ট্রেডমার্ক এন্ড প্যাটেন্ট রেখে আপনাকে রিজেক্ট করে দিল যে এটা আপনি প্যাটেন্ট পাবেন না, তখন কিন্তু এই কোম্পানিটা আর রাখার কোনো প্রয়োজন হয় না। যদি ওই একমাত্র উদ্দেশ্যে গঠিত হয় তখন এটাকে উইন্ডিং আপ করা যেতে পারে। এর বাইরে কোম্পানি যদি তার ঋণ পরিশোধে ব্যর্থ হয়, এটি কিন্তু চূড়ান্ত ব্যর্থতা। বলা হচ্ছে কোম্পানি তার ঋণ পরিশোধে অসমর্থ হলে আদালত উইন্ডিং আপের আদেশ প্রদান করতে পারেন। কোম্পানির ঋণ পরিশোধের ক্যাপাসিটি নির্ধারণের প্রক্রিয়া এরূপ নয় যে কোম্পানির যাবতীয় অ্যাসেটকে ক্যাশে কনভার্ট করতে হবে, এবং এটি কিন্তু ঠিক না। কারণ হচ্ছে যে তার আজকে মানে ঋণ পরিশোধ এমন না যে সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রি করে আজকে ঋণ পরিশোধ করতে হবে। সে ব্যবসা পরিচালনা করে যদি ঋণটাকে আস্তে আস্তে পেমেন্ট করতে পারে, অনেক সময় রিশিডিউল করা লাগতে পারে বিভিন্ন ভাবে, বাট সে কিছু কিছু পেমেন্ট করছে এবং কন্টিনিউ রাখছে, সেরকম ক্ষেত্রে কিন্তু উইন্ডিং আপের বাধ্যবাধকতা নাই। এছাড়া সংখ্যাগরিষ্ঠ ক্রেডিটর যদি উইন্ডিং আপের পিটিশনের বিরুদ্ধে যুক্তিসঙ্গত রিজনেবল কারণ উপস্থাপন করে আদালতে উইন্ডিং আপের পিটিশন খারিজ করে দিতে পারেন। ঋণ অবশ্যই আপনার এস্টাবলিশ ফিগার হইতে হবে, কোনো আনডিসপিউটেড ফিগার নিয়ে বলা যাবে না। এখানে দুটি জিনিস নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। প্রথম হচ্ছে যে একটা কোম্পানির উইন্ডিং আপের জন্য কয়েকজন অ্যাপ্লাই করলো বা আদালতকে রাজি করে ফেললো বা আদালতে একটা পিটিশন দিল, কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটর অথবা ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার মনে করলো না এই ব্যবসা চলতে পারে এবং এখান থেকে প্রফিট করে ফিউচারে এই ব্যবসা গোয়িং কনসার্ন ইস্যুটা সলভ হতে পারে, এটা গোয়িং কনসার্ন থাকবে, তখন কিন্তু এটিকে আপনার উইন্ডিং আপের বাইরে নিয়ে যেতে হবে এবং এটিকে স্থগিত হতে পারে। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ঋণ বা লোনের ফিগারটা কিন্তু এস্টাবলিশ হইতে হবে। কেউ আপনার ক্লেম করেছে, ক্লেম করা মানেই কিন্তু এটা কনফার্ম না। অনেক সময় আমরা দেখি যে কোনো ব্যাংক বিভিন্নভাবে বিভিন্ন চার্জ লেভি চার্জ করে ফিগারটা বাড়ে, বাট ফাইনালি ব্যাংকের সাথে বিভিন্ন কথাবার্তা করে আমরা জানি ন্যায়পাল বা বিভিন্ন জায়গায় একটা মিউচুয়ালি রিকগনাইজ জায়গায় একটা সেটেলমেন্ট হয়, কিন্তু অ্যামাউন্টটা কমে যায়। সো এস্টাবলিশ ফিগার ছাড়া যে কোনো একটা ক্লেম ফিগারের উপরে কিন্তু আবেদন করে কোম্পানির উইন্ডিং আপের জন্য লোন আছে দেখেই শুধু শুধু আবেদন করে উইন্ডিং আপের এটিকে টিকবে না। সো এটি ছিল আমার আজকের ডিসকাশন। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী